কোটি কোটি বছর ধরে পৃথিবীতে এককোষী প্রাণী থেকে শুরু করে বহুকোষী জীবের উদ্ভব এবং বিবর্তন ঘটেছে। পৃথিবীর জীবজগৎ ধীরে ধীরে সমৃদ্ধ হয়েছে অসংখ্য প্রজাতির সরব উপস্থিতিতে। এই গ্রহে বুদ্ধিমান প্রাণী হিসেবে মানুষের আগমনও ঘটেছে, তবে এটি হয়েছে খুবই ধীর, জটিল এক প্রক্রিয়ার মাধ্যমে। বিজ্ঞান আমাদেরকে এভাবেই মানুষের আবির্ভাব সম্পর্কে বলে থাকে। মানুষ কি সত্যি এই গ্রহের সন্তান, নাকি ভিন্ন গ্রহ থেকে আগত কোনো প্রজাতি? আমরা আজকে আলোচনা করব এই বিষয়টি নিয়ে। রহস্য ও অজানার দুনিয়াতে আপনাকে স্বাগত। যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে থাকি, তবে মূলধারার যতগুলো ধর্ম রয়েছে, যেমন ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি, সবাই আদম এবং হাওয়া, অ্যাডাম অর ইভসে বিশ্বাস করে থাকে। ধর্মীয় দিক থেকে দেখলে পৃথিবীতে মানুষ আগে ছিল না, মানুষকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন। এখন একটু অন্যভাবে যুক্তি দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি, সত্যি কি মানুষ এই গ্রহের সন্তান, নাকি ভিন্ন গ্রহ থেকে মানুষের আগমন ঘটেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ বরাবরই উৎসুক ছিল। বিজ্ঞানী অ্যালিস সিলভার এমন একজন গবেষক, যিনি মানুষের উৎপত্তি নিয়ে তার গবেষণার ফলাফল থেকে এক অসাধারণ তত্ত্বর প্রস্তাব করেছেন। তিনি তার সারা জাগানো বই হিউম্যানস আর নট ফ্রম আর্থে দাবি করেছেন মানুষ আদতে এই পৃথিবীর আদিবাসী নয়। তার মতে মানুষকে এখানে এনে রাখা হয়েছে, এবং তিনি তার দাবির পক্ষে একাধিক যুক্তি তুলে ধরেছেন। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় সেই যুক্তিগুলো। প্রথমত, পৃথিবীর অন্যান্য প্রাণীর তুলনায় মানুষের শরীর সূর্যের প্রখর তাপে অত্যন্ত সংবেদনশীল। সূর্যের তাপে মানুষের ত্বক ঝলসে যায় এবং দীর্ঘ সময় ধরে সূর্যের আলোতে থাকা ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে মানুষ কৃত্রিম ছাতা, হ্যাট, সানস্ক্রিন, সানগ্লাসের মতো বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে থাকে, বা বিভিন্ন বস্তুর উপর নির্ভর করে থাকে। অথচ পৃথিবীর অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এ ধরনের কোনো সমস্যা দেখা যায় না। এ থেকে প্রশ্ন জাগে, যদি পৃথিবী আমাদের প্রকৃত মাতৃগ্রহ হতো, তবে আমরা কেন এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি? দ্বিতীয়ত, ঋতুর পরিবর্তন মানুষের জন্য এক বড় ধরনের চ্যালেঞ্জ। ঋতু পরিবর্তনের ফলে সৃষ্টি হয় সর্দি, কাশি, অ্যালার্জি, অন্যান্য রোগ এবং অনেক ধরনের সমস্যা। আবার কিছু মানুষ শীতকালে কোল্ড অ্যালার্জি বা গ্রীষ্মকালে হিট স্ট্রোকের মতো সমস্যায় ভোগেন। পৃথিবীর স্থানীয় প্রাণীদের তুলনায় এই ধরনের সমস্যা মানুষের আক্রান্ত হওয়ার হার সবচাইতে বেশি, যা ইঙ্গিত দেয় যে আমাদের দেহ এই গ্রহের প্রাকৃতিক পরিবেশের সাথে পুরোপুরি খাপ খাওয়াতে সক্ষম নয়। তৃতীয়ত, মানুষের খাদ্যাভ্যাস এবং হজম ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। পৃথিবীর অন্যান্য প্রাণী তাদের প্রাকৃতিক খাদ্য সংগ্রহ করতে এবং হজম করতে সক্ষম, কিন্তু মানুষ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য এবং রান্না করা খাবারের উপর নির্ভরশীল। এমনকি কিছু প্রাকৃতিক খাবার মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে, যেমন বেশ কিছু উদ্ভিদ বা গাছের পাতা বা ফল মানুষের জন্য বিষাক্ত, যা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় না। চতুর্থত, মানুষের প্রজনন ক্ষমতা এবং জনসংখ্যার চাপে পৃথিবীর পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য যে প্রজনন হার প্রয়োজন, মানুষের ক্ষেত্রে তা অতিরিক্ত। ফলে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে খাদ্য, পানি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের উপর চাপ, এবং শেষ পর্যন্ত হচ্ছে পরিবেশের ক্ষতি। পঞ্চম, আত্মরক্ষায় অক্ষমতা ও সুরক্ষার জন্য কৃত্রিম অস্ত্রের উপর নির্ভরতা মানুষের আরেকটি সীমাবদ্ধতা। পৃথিবীর অন্যান্য প্রাণীরা তাদের শরীরের গঠন বা প্রাকৃতিক অস্ত্রের মাধ্যমে নিজেদের রক্ষা করতে সক্ষম, কিন্তু মানুষকে অস্ত্র বা কৃত্রিম উপকরণের উপর নির্ভর করতে হয়। এসব যুক্তি থেকে লেখক এমন একটি পৃথিবী কল্পনা করেছেন যেখানে মানুষ প্রকৃত বাসস্থান হিসেবে গড়ে তুলতে পারে, বা মানুষের প্রকৃত বাসস্থান হতে পারে।
সেই পৃথিবীতে সূর্যের প্রখর তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য থাকবে একটি সুরক্ষিত মেঘ এবং মেঘের আবরণ। কোনো ঋতু পরিবর্তনের ঝামেলা থাকবে না এবং মানুষের দেহ সেই পরিবেশের সাথে সম্পূর্ণরূপে খাপ খাইয়ে নিতে সক্ষম হবে। সেই পৃথিবীতে মানুষের জন্য কোনো কৃত্রিম ছাতা বা সানগ্লাসের প্রয়োজন হবে না। দিনের কাজ সম্পাদনের জন্য সময় হবে পর্যাপ্ত এবং মানুষের জন্য সেই পরিবেশ হবে সম্পূর্ণ উপযোগী। তাহলে প্রশ্ন আসে, আমরা এখানে কিভাবে এলাম? সিলভার এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তার মতে আমাদের এই পৃথিবীতে রাখা হয়েছে ভিন গ্রহের কোনো শক্তির দ্বারা। হয়তো কোনো কারণে আমাদের অন্য গ্রহ থেকে এখানে নিয়ে আসা হয়েছে। হতে পারে এই গ্রহের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে, অন্য প্রজাতির আধিপত্য কমাতে, অথবা শাস্তি হিসেবে মহাকাশযান থেকে আমাদের এখানে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং আমরা কি ভিন গ্রহের প্রাণী? এখন এই প্রশ্নের উত্তর আপনাদের কাছেই রইল। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।